নমস্কার। ভালো থাকার গল্প চ্যানেলে আমি শ্রেয়া সেনগুপ্ত আচার্য আবার চলে এসেছি আরেকটি নতুন এপিসোড নিয়ে। মূলত সত্যি ভূতের গল্প এবং শ্রেয়া সেনগুপ্ত আচার্য ব্লগস এই চ্যানেল দুটিতে আমি ভূতের গল্প বা দৈবিক গল্প প্রেজেন্ট করে থাকি, কিন্তু ভালো থাকার গল্প চ্যানেলে আমরা বাস্তব বা জীবনমুখী গল্প নিয়ে কিন্তু বিভিন্ন রকম আলোচনা করে থাকি। তো আজকে কিন্তু আমি আবার তোমাদের সকলের ফেভারিট, আমার ভীষণ পছন্দের সেই মিতা আন্টিকে আমার সাথে পেয়ে গেছি। এর আগে আন্টি আমাদেরকে বিভিন্ন রকম গল্প শুনিয়ে হাস্য কৌতুক প্রেজেন্ট করে অনেক এন্টারটেইন করেছেন, এবং আজকে আজকে কিন্তু আন্টি একটু নিজের একটা ব্যক্তিগত আশঙ্কা নিয়ে আমাদের সাথে কথা বলবেন। কতগুলো আনসার্টেন ডেথ ওনাকে ফেস করতে হয়েছে, নিজের জীবনের সেই একটা তিক্ত অভিজ্ঞতা নিয়ে আজকে কিন্তু আন্টি আমাদের সাথে কিছু আলোচনা করবেন। আন্টি কেমন আছো বলো, এবং আমার লিসনার্সরা আবার তোমার জন্য সবাই ইগারলি ওয়েট করছিল, জানো, প্রত্যেকে আমায় পার্সোনালি পিং করে করে বলছে আন্টিকে নিয়ে এসো, আবার কবে আন্টি গল্প বলতে আসবে। তুমি সকলের একদম মনের মতো হয়ে উঠেছো। বলো কেমন আছো? হ্যাঁ, আমি এখন ভালোই আছি, আমার কোনো অসুবিধা নেই। আর আমি ভীষণভাবে আপ্লুত যে আমার ছোট ছোট ছেলে মেয়েরা বা আমার সমবয়সী ভাই বোনেরা যারা আমাকে খুব ভালোভাবে গ্রহণ করেছে, তাদের কাছে আমি কৃতজ্ঞ। তো আজকে আমি যেটা বলবো সেটা একটা অদ্ভুত জীবন শৈলী আমার। একটা একটার পর একটা আঘাত পেয়ে 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 আজকে 70 ইয়ার্সে আমি কেন এত শক্ত হয়ে গেছি সেই গল্প তোমাদের শোনাবো। হুম। আমরা ছোটবেলায় থাকতাম ওকে। হাওড়াতেই আমি বর্ন অ্যান্ড ব্রট আপ, এমনকি আমার জন্ম হাওড়া হসপিটালে। আচ্ছা। তো আমরা এমসি ঘোষ লেন বলে একটা জায়গায় থাকতাম। এটা হচ্ছে কদমতলার আগের স্টপেজ। তো ওখানে থাকতাম আমরা। আমার এক জ্যাঠামশাই, এর আগে আমি ভূতের গল্প স্টোরির মধ্যে বলেছি আমার জ্যাঠামশাই মহিষাদলের রাজকবিরাজ ছিলেন। হুম হুম। তো ওখানে গরমের ছুটিতে আমরা সবাই বেড়াতে গেছি, আমি মা ভাই দাদা। বাবা যাননি, বাবার তো আর ছুটি নেই, বাবা যাননি, আমরা বেড়াতে গেছি। তো ওখানে একটা মন্দির আছে, গোপালজিউর মন্দির, ভীষণ জাগ্রত ওই মন্দির। তো যে ওখানে না অনেক লোক আসে, নানা রকম ভাবে নানা দিক থেকে মানত করতে আসে। তো আচ্ছা। আমরা ওখানে 108টা পদ্মর মালা, মা সারা রাত বসে বসে, তখন কিন্তু এত রেডিমেড জিনিস পাওয়া যেত না, হুম। মা সেই পুকুর থেকে পদ্ম জোগাড় করিয়ে জেলেদের পয়সা দিয়ে 108টা পদ্মের মালা গেঁথে নিয়ে গেছেন। আমার একটু ইন্ট্রোডাকশন দিয়ে, আমার বড় মামা ছিলেন প্রচন্ড ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। হুম। আমার 5 মামাই মানে অদ্ভুত ধরনের ব্রিলিয়েন্ট ছিলেন, এবং মামাসিও। তো ওই মামার একটাই আমার ওই দৃশ্য মনে পড়ে, যে মামার বাড়ির ড্রয়িং রুমে একটা ইজি চেয়ার ছিল, সেখানে শুয়ে শুয়ে উনি অদ্ভুত মাতোয়ার গান বাজাতেন। হ্যাঁ, আর অদ্ভুত কোইন্সিডেন্ট দেখ, উনি এই গানটা সব থেকে বেশি বাজাতেন যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। হ্যাঁ। আচ্ছা। হুম। তো যাই হোক, মা গোপালজির মন্দিরে গেছেন। মন্দিরে পুজোর প্রসাদ নিল, সব নিল, মালাটা কিচ্ছুতেই গোপালজিকে পরালেন না পুরোহিত মশাই। বললেন, মা বললেন, দেখুন এটা আমার মানতের মালা, আমার ভাইয়ের খুব শরীর খারাপ হয়েছিল, আমি মানত করেছিলাম। ঠাকুর মশাই বললেন, পড়াবো পড়াবো, জলটা ঝরে যাক তারপরে পড়াবো, গোপালজি গায়ের রং নষ্ট হয়ে যাবে, আমি এই মালা এখন পড়াবো না। মার মনটা খুব খারাপ, মা এসে আমার জেঠিমাকে বলছেন, শেষদি মালাটা না পড়ালো না। হুম। তখন আমার সেজমা বললেন যে, মীরা এইসব নিয়ে মন খারাপ করবে না, এটা হতেই পারে, জল ঝরে গেলে পড়িয়ে দেবে, তুমি হুম। বরঞ্চ বিকেল বেলা আরেকবার গিয়ে দর্শন করে এসো। মা, যাই হোক, মা মানে উপোস করে গেছিলেন মন্দিরে পুজো দিতে, মাকে আমার জেঠিমা ব্রেকফাস্ট দিয়েছেন। মারা না জাতে জাতে না একদম বোনের মতো ছিল, আমরা কোনোদিন ভাবতে পারিনি যে কোনো জাতে জাতে মানে কলহ হতে পারে। ওরা মারা 7 যা একেবারে মানে ভীষণ ফ্রেন্ডলি ছিল। তো বলেন, মীরা এরকম করো না, জল খাবার খাও, তারপরে বাচ্চাদের তো খাওয়া হয়ে গেছে, তারপরে আমি রান্নার দিকে যাব, তুমি এসে যাও জল খাবার খেয়ে। হুম। ইতিমধ্যে যে ধান, আমাদের তো ওখানে অনেক ধামি জমিও ছিল, যে ধান সেদ্ধ করতো লোকটা এসেছে। হুম। এসে বলছে, বৌরানী বৌরানী, দাদাবাবু এসেছেন কলকাতা থেকে। মা তো অবাক যে এই সময় বাবা কি করে আসলো, বাবার ছুটি নেই বলে এখানে এলো না,
আর হুম, 2 দিন পরেই বাবা এসে গেলেন। হুম, তো বাবার না মুখটা কেমন একটু গম্ভীর গম্ভীর, হুম, তবুও বোঝা যাচ্ছে বাবা ইচ্ছে করে নিজেকে অনেক সহজ দেখাবার চেষ্টা করছেন। হ্যাঁ, তখন মাকে বললেন তোমরা জিনিসপত্র প্যাক করে নাও, এক্ষুনি যেতে হবে। তো মা বলছে কেন? বলছে আর বলো না, সমীরটার আবার শরীর খারাপ হয়েছে। তখন মা বলছে তাই নাকি, আবার কি হলো? বললো আবার ওরকম জ্বর এসছে, তা তো জানোই তো, তোমার মা তো অত করতে পারেন না, তোমাকে ডেকে পাঠিয়েছেন। তো সেজমারও খুব মন খারাপ হয়ে গেল যে ওখানে তো ইরাও আছে, ইরা মানে আমার মাসি, হুম, ইরাও আছে, মীরাকে এরম ভাবে নিয়ে যাচ্ছেন আপনি। তো বললো না, সেজমা তো কিছুতেই যেতে দেবে না। তারপরে মা তো গেলেন জামা কাপড় গোছাতে পাশের ঘরে, তখন বাবা সেজমাকে কিছু বললেন। আশ্চর্যভাবে আমরা দেখলাম, আমরা কিন্তু কিছু জানতে পারছি না বাবা সেজমাকে কি বলছেন না হুম, বলছেন। হুম, হুম। আমরা ভাই বোনেরা খুব মন খারাপ, কারণ গ্রামে একটা খোলা হাওয়ায় আলাদাই আনন্দ। হ্যাঁ, হ্যাঁ, তো খুব সেই। মন খারাপ। গ্রামে ছুটি কাটাতে গেলে এমনিতেই মনটা ভালো হয়ে ওঠে, সেই। হ্যাঁ, ওখানে চলে আসবো। তারপর দিন আমাদের রাজবাড়িতে, তখন জেঠুরা রাজবাড়ি থেকে উঠে এসছেন, অন্য জায়গায় বাড়ি নিয়েছেন। আচ্ছা। তো যাই হোক, আমরা রওনা দিলাম। রওনা দিয়ে যারা হাওড়ায় থাকে তারা জানবে, এই যে মার্টিন ব্রিজ আছে হাওড়ায়, আগে তো মার্টিন ট্রেন ছিল, হুম, মার্টিন ব্রিজ আছে, মার্টিন ব্রিজের নিচে অনেকগুলো লাইন, ক্রস লাইন গেছে, অনেকগুলো ক্রস লাইন গেছে। আচ্ছা। তো বাবা না মাকে বলছে জানো মীরা এই জায়গাটা দেখো। তো মা বলছে যে হ্যাঁ বলো, কি হয়েছে এই জায়গাটা, বাবারই কি বিভৎস জায়গা, কিভাবে ক্রস লাইন গেছে। তখন বলছে আমার যখন খুব মনটা খারাপ লাগে না, আমি এখানে এসে বসে থাকি। তো মা বলছে এই আবার কি, তুমি এরকম জায়গায় এসে বসে থাকো, এরকম কেউ বসে, কখনো এখানে আসবে না, এ আবার কি। তারপরে আমরা যাই হোক বাড়ি এসে পৌঁছলাম। বাবা দেখলাম আমাদের বাড়ি আর মামার বাড়ি একই পাড়ায়। আমি একটা ভূতের গল্পের মধ্যেও বলেছি এই কথাটা। হুম, মানে দাদু মাকে এতটাই ভালোবাসতেন ওখানে। এমসি ঘোষ লেনে তখন ফ্ল্যাট, নতুন নতুন ফ্ল্যাট, তখন এত ফ্ল্যাট হতো না, বাড়িই হতো। হুম, দাদু ফ্ল্যাট নিয়েছিলেন ওখানে, সোজা গিয়ে ওই ফ্ল্যাটে উঠে গিয়ে দেখছি দিদা শুয়ে আছে, একজন প্রতিবেশী মহিলা দিদার মাথায় পাখা দিয়ে হাওয়া করছে। আর সমস্ত ভদ্রলোকেরা, পাড়া শুদ্ধ ভদ্রলোক জড়ো, কেউ সিঁড়িতে বসে আছে, কেউ বাইরে দাঁড়িয়ে আছে। মা অবাক হয়ে বলল কি হয়েছে মা? তখন দিদা ডুকরে কেঁদে উঠে বললেন তোমার ভাই আমার মাথায় বাড়ি মেরে চলে গেছে। তখন মা বলছে যে মানে, ও বিয়ে করেছে, আলাদা হয়ে গেছে, দেখ দেখ তোর মার মনে কিন্তু কিচ্ছু আসছে না। হ্যাঁ, হ্যাঁ। মা বলছে তোমার ভাই কি সেরকম ছেলে ছিল যে বিয়ে করে আলাদা হয়ে যাবে? ও চিরতরে চলে গেছে। আমার মা তো সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে পড়ে যান। তারপরে জল টল দিয়ে মাকে জ্ঞান করা হয়। তারপরে শুনলাম বড় মামা জা- জামাই ষষ্ঠী ছিল তার হুম, 3 দিন পরে। আর আমাদের ওখানে মহিষাদলে 4 দিন থাকার কথা, অলরেডি 2 দিন হয়ে গেছে, হুম, বাকি 2 দিন থেকে ফেরার কথা। সামনে জামাই ষষ্ঠী ছিল। হুম, তো দিদা বড় মামাকে বললেন দেখ মেয়ে এখানে নেই তো কি আছে, জামাই তো আছে আর একই পাড়ার মধ্যে, আমাকে তো জামাই ষষ্ঠীর তত্ত্ব পাঠাতে হবে, সবই ঘরে আছে, খালি একটু আম নিয়ে আয়। আর আগের দিন বাচ্চু মানে আমার মেজো মামা বাচ্চু সব ফল টল নিয়ে এসছে, আমটাই আসল ভুলে গেছে। হুম, তো বড় মামা বললেন যে ঠিক আছে আমি নিয়ে আসছি গিয়ে। ভীষণ ভালো ছিল, ভীষণ মা বাবাকে শ্রদ্ধা ভক্তি করতো, আর প্রচন্ড না অবিডিয়েন্ট ছিলেন। তো বড় মামা বেরোতে গিয়ে দেখে দরজার কাছে খানিকটা আতপ চাল, একটা জবা ফুল, একটা সিঁদুর। হ্যাঁ, এই বাবা। হুম, দিদা না দেখে অবাক হয়ে গেছে। দিদা বলছেন যে এ কি, এটা কে করলো? দাঁড়া দাঁড়া সমীর, এখন যাস না যাস না, দাঁড়া, আমি এটাতে জল ঢেলে দিই তারপরে তুই বেরোবি। তো আমার বড় মামা ভীষণ নাস্তিক ছিলেন, আমার সব মামারা, ছোট মামা ছাড়া সব মামারাই নাস্তিক। তো হ্যাঁ, তোমার যত কথা, এ কেউ ভয় দেখাবার জন্য করেছে বলে পা দিয়ে সরিয়ে বেরিয়ে গেলেন বড় মামা। এবার বড় মামা আম কিনেছেন। হুম, আম কিনে হঠাৎ ওনার, আমার বাবা ল্যাংড়াই আম খেতে খুব ভালোবাসতেন, হঠাৎ নজরে পড়েছে ওই যে ক্রসিংটা, ক্রসিং এর ওপারে ঝুড়ি করে একজন বিশাল বিশাল বড় বড় ল্যাংড়াই আম বিক্রি করছে। বড় মামা অন্যমনস্ক হয়ে, আর ইলেকট্রিক ট্রেন আসছে না, অত অত আওয়াজ হয় না যত ইঞ্জিন ট্রেনে আওয়াজ হয়। হুম, তো অন্যমনস্ক ভাবে, আর এত ব্রিলিয়ান্ট ছিলেন ওনা, সবসময় অঙ্ক ম্যাথামেটিক্স ঘুরতো মাথার মধ্যে।
খেয়াল করেননি লাইনটা পার হতে গিয়ে একেবারে টুকরো বিটুকরো। এ বাবা। মানে এমন ভাবে ওনার বডি ওই হয়েছিল যে বস্তায় করে পোস্টমর্টমের জন্য নিয়ে যেতে হয়েছে। একেবারে মানে বীভৎস রকমের অ্যাক্সিডেন্ট। তারপরে তো যাই হোক ওনাকে বাড়িতে আনা হয়নি, বাড়ির বেটা ছেলেরা সব হসপিটালে গিয়ে ওখান থেকেই দেহ নিয়ে এ করে। এই প্রথম ধাক্কা খেলাম, আমি তখন ক্লাস 4-এ পড়ি। আর বড় মামা ছিল আমাদের প্রাণ। বড় মামার পায়ের কাছে বসে থাকতাম, বড় মামা মাউতা চান বাজাতেন, আমরা শুনতাম। এই একটা প্রচন্ড ধাক্কা খেলাম। তারপরে তো আস্তে আস্তে বড় হচ্ছি। তারপরে আমার এক বান্ধবী, খুব প্রিয় বান্ধবী ছিল সন্ধ্যা, সে ঠিক ওই রকম ট্রেন অ্যাক্সিডেন্টে কলেজে থেকে এসে ফেরার পথে ট্রেন অ্যাক্সিডেন্টে মারা গেল। আর একটা ধাক্কা খেলাম। মনটা ধীরে 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 না ভেঙে যাচ্ছে, জানিস তো। হুম। মানে এ কি রে বাবা, খালি সবার ট্রেনে অ্যাক্সিডেন্ট হয়, এটা তো অদ্ভুত। তারপরে তো আমরা তখন কোন ক্লাসে পড়ি, 6-এ কি 7-এ পড়ি। হুম। দুটো ছেলে ছিল আমাদের পাড়ায়, বিশ্বনাথ আর ভোদর। আচ্ছা। প্রচন্ড বন্ধু ছিল আমাদের। হুম। তো ওকে নিয়ে একটা মজার গল্পও আছে। বিশ্বনাথকে একদিন আমি ধরে খুব মার দিয়েছিলাম, আমি খুব মারকুট্টি ছিলাম। কেন খুব মার হঠাৎ দিয়েছি, মেরেছিলে কেন? মেরেছিলাম কারণ আমাদের খেলা নিয়ে মতের অমিল হয়েছিল। আচ্ছা তখন আমরা আচ্ছা। একটা খেলা খেলতাম, হুস হুস। হুস হুস মানে একটা পাতা ছিঁড়ে নিয়ে তোমায় দৌড়তে হবে, যে তোমায় ধরতে পেরে ওই পাতাটা তোমার থেকে নিয়ে নিতে পারবে। হ্যাঁ, হুম। তো সে ওই হয়ে যাবে, আর যে লাস্ট অব্দি পারবে না তোমায় ধরতে সে চোর হবে, এরকম একটা। আচ্ছা আচ্ছা। মনেও নেই ঠিক খেলাটা। হুম। যাই হোক, হুস হুস খেলবো। আর আমি বলছি না, কুমির ডানা খেলবো। ও এই আচ্ছা। যে মতবিরোধ হয়েছে, ভাই বোনের মতো আমরা সব মানুষ হচ্ছি পাড়ায়, একই বয়সী সমবয়সী সব। আমি ওকে ধরে প্রচন্ড মার দিয়েছি। আর মার দিতে গিয়ে না ওর নাকে লেগেছে, নাক থেকে রক্ত পড়েছে। এই বাবা। ওর মা তো সঙ্গে সঙ্গে, ওরা না একটু লোয়ার ক্লাসের ছিল, বুঝলি তো। হুম। আমরা তো দেখ, আগেকার দিনে আমরা কে আপার ক্লাস কে লোয়ার ক্লাস এইসব নিয়ে বন্ধুত্ব হ্যাঁ হতো না। হ্যাঁ, সে তো ঠিক। তারা ছেলে মেয়ে সবাই বন্ধু। হুম। ওর মা এসছে আমাদের বাড়িতে, এসে বাবাকে বলছে যে দেখুন না, আপনার মেয়ে এরকম করে মেরে আমার ছেলের নাক ফাটিয়ে দিয়েছে। তো বাবা বলছে, আমার মেয়ে আপনার ছেলেকে নাক ফাটিয়ে দিয়েছে? হ্যাঁ, তখন বলছে হ্যাঁ দেখুন না কিরকম ভাবে মেরেছে। তখন বাবা না বিশ্বনাথকে ধরে বলছে, এই তুই তুই তো দুদিন বাদে পুরুষ মানুষ হয়ে যাবি, তুই তো একটা ছেলে, তুই একটা মেয়ের কাছে মার খেয়ে নালিশ করতে এসছিস? মার, আমার সামনে ওকে মার, ধরে বেদম মার দে ওকে, তোকে মেরেছে তো বেদম মার দে। ছেলেটা বিশ্বাস করবি না, এক ছুটতে এটা বলতে বলতে পালিয়ে গেল। ওর সাথে আমি পারি না, ও আরো মারবে তাহলে আমাকে। বাবা। তখন বাবা বললো তাহলে যা বাড়ি যা। আমি ভীষণ গুন্ডা টাইপের ছিলাম ছোটবেলায়। তার কারণ হচ্ছে আমাদের বাড়িতে আমার পরে আর মেয়ে হয়নি, 6টা ভাই হয়েছে আমাদের, আচ্ছা মেয়ে আচ্ছা। হয়নি। মানে 6টা বাড়ির ভাই মানে একমাত্র আমার মেয়ে, মার হ্যাঁ। না, মানে আমাদের জয়েন্ট ফ্যামিলি ছিল তো, 6টা হুম। ভাই হয়েছে। হুম। সেই বিশ্বনাথ ভোদর দোলের আগের দিন দেখি ন্যাড়া হয়ে ঘুরছে। তাহলে খুব কোকড়া কোকড়া চুল ছিল বিশ্বনাথের মাথায়, আর ভোদরের মাথায় নর্মাল চুল ছিল। হুম। তো আমি না, এই তোরা ন্যাড়া হলি কেন রে? তখন বিশ্বনাথ বলছে, দেখ না কেটি, এই যে আমার এই ভোদরটা আমাকে দেখে দেখে শুধু শুধু ন্যাড়া হলো। আমি ন্যাড়া হয়েছি এই তখনকার দিনে ওই বাঁদরের রং, অমুক রং তমুক রং, দুনিয়ার রং দিয়ে দিত। বলে ও মাথা থেকে তুলতে পারি না, মা পেটানি দেয়, ন্যাড়া হয়ে গেছে, ভোদরও ন্যাড়া হয়ে গেছে। সেই সময় আমাদের পাড়ায় ধাঙর স্ট্রাইক হচ্ছিল। ধাঙর কি জানিস তোরা? তোরা জানিস না, না বোধ। ঢাঙ্গর কি? ধাঙর হচ্ছে মেথর, ও বুঝলি তো, আচ্ছা। জমাদার। হ্যাঁ হ্যাঁ। জমাদারের স্ট্রাইক হয়েছিল। আর এখন এমসি ঘোষ লেনে তুই এখনো দিব্যভাবে বিদ্যমান, এখনো এমসি ঘোষ লেনে গেলে দেখতে পাবি বিশাল বিশাল নর্দমা ছিল। আচ্ছা। তো যেহেতু ম্যাথর আসছে না, ওদের স্ট্রাইক চলছে, আহ, প্রত্যেকটা বাড়ির নোংরা জল সব তো নালিতে জমা হচ্ছে। হুম হুম। তো ওই যে জমাদার গুলো কাজ করতো, ওরা নর্দমার পাঁক গুলো তুলে রাস্তায় রাখতো, হুম। সারাদিনে শুকিয়ে যেত, পরের দিন আরেকটা গাড়ি এসে পাকগুলো তুলে নিয়ে চলে যেত। আচ্ছা তো আচ্ছা। পাড়ার ছেলেরা ওরকম সবাই মিলে ডিউটি করেছে যে আজকে আমরা করব, 2 দিন বাদে তোরা করবি, এমনি করে গ্রুপ ভাগ করে হুম। নিয়েছে। তো পাড়ার কিছু ছেলে নর্দমা পরিষ্কার করছে, আর আমি ওখানে দাঁড়িয়ে কমেন্ট করে যাচ্ছি, এটা এইভাবে কর, ওটা এইভাবে কর। আমার স্বভাবগুলো ভীষণ ডিক্টেটরশিপ স্বভাব ছিল। হুম।
তো আমি এরকম বলছি, তো আমাকে বলছে, এই তুই ঘরে যা তো, তুই মেয়ে মানুষ এখানে কিসের জন্য দাঁড়িয়ে আছিস? আর আমাকে কেউ মেয়ে মানুষ বললে আমার ভীষণ রাগ হয়ে যেত। আর মেয়ে মানুষ আবার কি কথা? আমি দে দে, আমিও করে দিচ্ছি বলে, থাক অনেক হয়েছে, যা ভেতরে যা। বড় বড় ছেলেরা করছে তো সব। হুম হুম হঠাৎ দেখলাম, এটা দোলের পরের দিনের কথা বলছি, হুম হুম হঠাৎ দেখলাম ওরা যে যার হাতের থেকে ওই তোর বেলচা টেলচা সবগুলো ফেলে দিয়ে হুড়মুড় করে দৌড়ে মেন রোডের দিকে চলে যাচ্ছে। তা আমি সবাইকে জিজ্ঞেস করছি, এই কি হলো রে? ওরম ভাবে দৌড়চ্ছে, ওরম ভাবে দৌড়চ্ছে। বলে, কিছু না কিছু না, তুই বাড়ি যা, তুই ভেতরে যা। তা আমি বলছি, কেন ভেতরে যাব, কি হয়েছে, বল না বল না। আমাদের বাড়ি থেকে গঙ্গা খুবই কাছে, হুম বুঝলি তো, তেলকল ঘাট হুম গঙ্গাটার নাম। তো এই দোল খেলে না, চান করতে, সরি আমি ভুল বলছি, দোলের দিনেরই এই ঘটনা, বয়স হয়েছে ভুলে যাই, দোলের দিনেরই এই ঘটনা। ওরা আচ্ছা পরিষ্কার করছিল দোল টোল খেলার পরে। হুম তো গেল, বলছে বিশ্বনাথ আর ভোদর গঙ্গায় ডুবে গেছে। এই বাবা দুজনে বুঝলি তো? তারপরে তো পাড়ার ছেলেরা গেল, প্রায় 3 ঘন্টার চেষ্টায় ওদের দেহ উদ্ধার হলো। পাড়ায় দুজনেই নিয়ে ডুবে উদ্ধার গেছে হলো। হ্যাঁ, দুজনেই ডুবে গেছে কিভাবে দুজনে ডুবেছে শোন। বিশ্বনাথ খুব ভালো সুইমার ছিল, হ্যাঁ বিশ্বনাথের ডোবার কথা না। ও ভোদর ডুবে যাচ্ছে বলে ও ভোদরকে বাঁচাতে গেছে, আচ্ছা বুঝলি তো। হ্যাঁ হ্যাঁ ভোদর সিঁড়িতে দাঁড়িয়ে চান করছিল, হঠাৎ কেমনি করে মৃত্যু আছে, পাটা স্লিপ করে গেছে। হুম এবার ভোদর ডুবে যাচ্ছে বলে ও ভোদরকে বাঁচাতে গেছে। বাঁচাতে গিয়ে ওকে ভোদর এমন ভাবে জাপটে ধরেছে বাঁচাবার জন্য, হুম ও হুম আর সাঁতরে বাইরে আসতে পারেনি। হুম হুম ধর না, একে কেউ যদি জড়িয়ে ধরে, ও যদি হ্যাঁ হাত হ্যাঁ হ্যাঁ করতে পারে, ও সেই আসবে কি জন্যই করে? এমনিতেও বলে যে কেউ যদি ওরকম ডুবে যাচ্ছে তাকে হুম। ওই লাইফ সেভিং সোসাইটিতে এরকম ভাবে শেখানো হয় যে দড়ি দিয়ে বা কোনো কাপড় টাপড় কিছু ছুঁড়ে দিয়ে তাকে বলতে হয় ওটাকে ধরো, দিয়ে আস্তে আস্তে টেনে নিয়ে আসতে হয়। ওরকম হ্যাঁ, তাকে গিয়ে যদি তুমি মানে বাঁচাতে যাও, সে তোমার ঘাড়ে এমন ভাবে জাপটে ধরবে যে তুমি শুদ্ধ ডুবে যাবে। হ্যাঁ রাইট, সেই। বুঝতে পেরেছি হুম তো তুই দেখ এর মধ্যে আমি আমি কিভাবে, তুই খালি লক্ষ্য করবি যে একটার পর একটা কিভাবে মৃত্যু সংবাদ পাচ্ছি। তারপরে তো ওদের জোড়া ছেলেকে নিয়ে আসা হলো পাড়ায়। পুরো পাড়াতে শোকের ছায়া সেদিন। তারপরের দিন কারোর বাড়ি হাঁড়ি চড়েনি, সবাই কান্নাকাটি। আর খুব আমার প্যাথেটিক, একটা পাগলের পাড়ার দুটো ওরকম একদম তাজা প্রাণ চলে যাওয়া খুব হ্যাঁ, প্যাথেটিক আর এটা। দুজনেই 6-7 আমরা পড়ি এরকম। হুম হুম তো হুম আর মানে বিশ্বাস করবি না শ্রেয়া, কেঁদে 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 আমার জ্বর এসে গেল। আমার খালি মনে হচ্ছে, আরে আমি বিশ্বনাথকে কি মার মেরেছিলাম। আমার খুব কষ্ট হচ্ছিল, জানিস তো। হুম তারপরে তো যাই হোক, আস্তে আস্তে সব ঘাই আমাদের শুকিয়ে যায়, নাহলে তো মানুষ পাগল হয়ে যেত। হুম মানুষ যদি ভুলতেই না পারতো তাহলে মানুষ পাগল হয়ে যেত। হুম তারপরে আস্তে আস্তে ক্লাবে ওদের নাম, বড় বড় দুটো ফটো টাঙানো হলো। যাই হোক, এরকম ভাবে দিন যাচ্ছে, কিছু যাচ্ছে। আমাদের পাড়ায় এই বড় মামার এক বন্ধু ছিল, নিশিতদা বলে ডাকতাম আমরা, আমি নিশিত মামা বলতাম, বড় মামার বন্ধু যেহেতু। হুম সেই নিশিতদা, তখনকার দিনে তো তোলা উনুনে রান্না হতো। হুম ওদের বাড়ির পাঁচিলের পাশে তোলা উনুন, মানে আঁচ দিয়ে ঝি চলে গেছে, হুম তোলা উনুনে আগুন লেগে গেছে। হুম এটা হুম পুজোর সময়ের কথা বলছি। আচ্ছা এর মধ্যে পাড়ায় ঠাকুর এসেছে। হুম নিশিতদা ওই পাঁচিলের ওপর মানে কি বলতো, হাতের ওপর ভর দিয়ে, আমরা ছোটবেলায় খুব এইভাবে পাঁচিলটা হ্যাঁ ফেলে হ্যাঁ উঠতাম, হুম হাতের ওপর ভর দিয়ে বডিটাকে উঁচু করে ওই দুর্গা ঠাকুর দেখছে। বুঝতে পারেনি কখন ধুতিতে আগুন ধরে গেছে। এই মা যখন বুঝতে পেরেছে তখন কোমর অবধি অলরেডি জ্বলছে। তখন লাফ দিয়ে নেমে মা করে চিৎকার করেছে। মা করে চিৎকার করতে সবাই ছুটে এসছে। ছুটে এসে অনেক আগুন নেভাবার চেষ্টা করেছে, হ্যাঁ, জল টল দিয়ে, কিন্তু তখন না ওনার নিম্নাঙ্গটা পুড়ে গেছিল, যার জন্য ওনাকে বাঁচানো গেল না। কোমর অব্দি উঠে গেছে তো আগুন, কি বুঝলি তো, প্যাথেটিক হ্যাঁ মারা গেল। এইটা আরেকটা ধাক্কা খেতাম। উনি আমাকে ডাকতেন আনসিভিলাইজড বলে। হ্যাঁ, কখনো আমার নাম ধরে ডাকতেন না, এই আনসিভিলাইজড কোথায় যাচ্ছিস। কারণ আমি না কাউকে ধার ধারতাম না, বুঝলি তো, সব সময় উল্টো পাল্টা কাজ করে বেড়াতাম ইয়েতে। আর আমার মা বলতেন যে আমার বাড়িতে দুটো ছেলে আছে, ওই ছেলে দুটোর নামে কখনো নালিশ আসে না, আমার মেয়ের নামে সারাক্ষণ নালিশ আসতে থাকে। তো যাই হোক, সেই নিশীথ মামা মারা গেলেন।
নিশীথ বাবা মারা যাওয়ার পর আমাদের পাড়ায় আবার শোকের ছায়া, সবাই মানে ভীষণ। আর পুজো, পঞ্চমীর দিনের ঘটনা, ঠাকুর এসেছে, চিন্তা কর। হুম তো কোনো রকমে তো মায়ের পুজো হলো, মানে কেউ নতুন জামা কাপড় পরেনি, মানে পুজো মণ্ডপে খালি বড়রা যারা ছিল তারা মিলে পুজো করিয়েছে। হুম আমরা বাচ্চারাও কেউ বেরোয়নি। নিশিতদা এত ভালোবাসতেন সবাইকে, হুম আমরা মামা ডাকতাম, কিন্তু পাড়া শুদ্ধ সবাই নিশিতদাই বলতো, অন্য হুম বড় ছেলেরা। হুম তো যাই হোক, এই ঘটনাটা গেল। এই ঘটনাটা যাওয়ার ঠিক 3 মাস পরে আমাদের পাড়ায় আরেকটি ছেলে ছিল, তার নাম ছিল মনু। হুম বুঝলি তো, হুম আগেকার দিনে তো অনেক ছেলে মেয়ে হতো, এই মনুরা অনেক ওই ছিল ভাই বোন। ভাই। হুম। হ্যাঁ, বোন একটাই ছিল, ভাই অনেকগুলো ছিল। আচ্ছা। হুম তো সেই মনুদা হচ্ছে ওই মা বাবার বেস্ট ছেলে ছিল, মানে মা বাবার দেখাশোনা করা, সংসারের ইয়ে রাখা, উনি বড় ছিলেন, হুম মেজ ছিলেন। হুম তো সেই মনুদা চাকরি পেলেন কোন একটা গোডাউনে, বুঝলি তো। আচ্ছা। হুম হুম গোডাউনে, গোডাউন কিপার, মানে ট্রাকে যে মাল টাল তোলা হয় সেগুলোর হিসাব রাখা, হুম হ্যাঁ, কত হুম মাল যাচ্ছে না যাচ্ছে সেই সবের হিসাব রাখা। হুম সংসারের চাপে পড়ে উনি খুব একটা পড়াশোনা করতে পারেননি, তো এই হুম। চাকরিটা পেয়েছিলেন। আচ্ছা। হুম একদিন ভোরবেলা 4টের সময় পাড়ায় বিশাল হয়েছে। হুম তো কি হলো, মনো ট্রাকে মাল লোড করিয়েছে, করিয়ে আচ্ছা। ট্রাকের সামনে এসে ট্রাকের নাম্বার, ট্রাকে দিয়ে সব ওদের কিছু থাকে যে এই জিনিসগুলো নোট করে রাখবে, যে কোন ট্রাকে কতটা মাল লোড হলো, হুম হুম কারণ মাঝপথে তো নামিয়েও নিতে পারে মাল। হুম হুম তো ওদের ওটা হিসাব রাখতে হয় কত লোড হলো। ওই ট্রাকওয়ালাটাই এমন ড্রিঙ্ক করেছিল, ভোরবেলায় তো ট্রাকগুলো পাস হয়, হুম 12টার থেকে পাস হতে শুরু হয়, ভোর 4টে অব্দি পাস হয় হুম ট্রাকগুলো। হুম এখন তো এসব কিছুই নেই, এখন তো যখন তখন উড় উড় করে ট্রাক ছুটছে রাস্তা দিয়ে। হুম হুম তো ওই ট্রাকটায় একেবারে মানে মাথা থেকে কোমর অব্দি পিষে দেয় আহ, ওকে, বুঝলে। হুম আবার পাড়ায় হয়েছে, যে পাড়ায় কি হচ্ছে, এগুলো কি হচ্ছে। তখন পুরোহিত বললেন, আপনারা এক কাজ করুন, যেখানে দুর্গা পুজোটা হয় ওখানে আপনারা একটা শান্তি সস্পেন্ড করে পুজো দিন। এইটা কিরকম পাড়ায় অপমৃত্যু হয়েই চলেছে। হুম হুম তুই বিশ্বাস করবি না শ্রেয়া, আজও হয়ে চলেছে, আমি তোকে বলছি, তুই শুনলে অবাক হয়ে যাবি। তারপরে তো যাই হোক মনুদা মারা গেল, তারপরে বেশ 4-5 বছর নীরব। হুম আমরা ভাবলাম যাক পুজোটা করে তাহলে হুম এটা হলো। তারপরে সবচেয়ে প্যাথেটিক যেটা হলো সেটা, আমার বাবা আহ, ইয়েতে গোয়েঙ্কাতে কাজ করতেন, গোয়েঙ্কার অফিসার ছিলেন। হুম টাটা বিড়লা গোয়েঙ্কা 3টে তখন রমরমা একদম। হুম তো বাবা গোয়েঙ্কায় চাকরি করতেন। আমার এক জ্যাঠাতো দিদির বিয়ে হয়েছে, সে দিল্লিতে, আমার এক পিসি থাকে সেখানে, হয়ে ওরা দিল্লিতে এমনিও নামতে হতো, দিল্লিতে হয়ে নেক্সট ফ্লাইটে ওরা ফ্র্যাঙ্কফুর্ট চলে যাবে, জার্মানিতে। হুম তো ঠিক আছে, আমরা সবাই, বাবা যাই না সিয়াফ করতে যাই না, বলছে তোর মার এত শরীর খারাপ, তুই যাবি, ঘরের কাজকর্ম কে করবে, আমি সব করে দিয়ে যাবো, আর সন্ধ্যার মা তো আছে, আমাদের একজন পার্মানেন্ট ছিল বাড়িতে। বাবা বলে যাও, কিন্তু স্টেশনে তুলে দিয়েই চলে আসবে। আমি বললাম ঠিক আছে। হুম স্টেশনে এইটা মানে শ্রেয়া, তোরা হয়তো মন থেকে নিতে পারবি না জিনিসটা, এর থেকে প্যাথেটিক কিছু হয় না। আমি স্টেশন থেকে ফিরছি, হুম। তোকে আমি বলেছিলাম একবার মনে হয় একটা ভূতের গল্পের মধ্যে, একটা ফাঁসিতলা মোড় বলে হ্যাঁ, আমাদের, ফাঁসিতলা মোড় আছে। হুম হ্যাঁ, হুম ছিল। ওই ফাঁসিতলা মোড়ে কিন্তু প্রত্যেক বছর একটা করে অ্যাক্সিডেন্ট হয় স্টিল নাও। তো হুম আমার মার খুব শরীর খারাপ দেখে বাবা বললো, যা আমি ওষুধগুলো এনে রাখি, কালকে তো আমার ছুটি নাই, আমার যাওয়ার সময় হবে না, আমি ওষুধগুলো এখন এনে রাখি। তো ছোট ভাই বলছে, বাবা আমি আমায় জুতোটা কিনে দাও না, আজকে জুতোটা কিনে দাও না। তখন বলছে আচ্ছা ঠিক আছে চল, ওর একটা স্কুলের জুতো কেনার ছিল, হুম হেঁটে নিয়ে গেছে। এবার বাবা, খুব একটা স্বভাব খারাপ ছিল, ওই ওষুধের প্যাকেটের মধ্যে দেখবি যেগুলো শিশির ওষুধ, হুম একটা ওই থাকে, কাগজ থাকে যার মধ্যে লেখা থাকে কি কি হুম হুম কম্বিনেশন, কি দিয়ে ওষুধের। হ্যাঁ, আর তো বাবা ওইটা পড়তে পড়তে রাস্তা ক্রস করছে, একটা ট্রাক এসে ধাক্কা মেরেছে বাবা।
আর ভাই ছিটকে ফুটপাতে পড়েছে, বাবার ওপর দিয়ে ট্রাকটা বেরিয়ে চলে গেছে, বুঝলি তো। বাপরে। হুম এবার আমি যখন ফিরছি, আমার হঠাৎ দেখছি ফাঁসিতলা মোড়ের কাছে কিরকম একটা ভিড়ের মতো, বেশ 8-10 জন লোক দাঁড়িয়ে। হুম তো আমাকে দেখেই সবাই বললো আয় আয় আয়। হ্যাঁ বাবা, এ কি, আমাকে দেখে এরকম আয় আয় করছে। ওই ওই চত্বরটা তো পুরো চেনা আমাদের, হুম একদম মানে হুম পাড়ার মধ্যেই বলতে গেলে প্রায়। তো হঠাৎ আমার লক্ষ্য পড়েছে, আমি বললাম বাবার জুতোটা এখানে খোলা কেন। তখন পাশেই উল্টো দিকে ফুটে ভাই যেখানে পড়েছিল তার পাশেই বাটার দোকান। আর তখন না লোকেদের মধ্যে না হৃদ্রতাটা ভীষণ বেশি ছিল। হুম তখন আমাকে বলছে, দেখ তোর বাবার জুতো হবে কেন, তুই আয় 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 এখানে এসে বস। হুম তখন আমাকে উনি বাটার দোকানে ঢুকিয়ে নিয়ে, প্রায় জোর করে ঢুকিয়ে নিয়ে গেলেন। হুম আমি বলছি না, আমি বাড়ি যাবো, আমাকে এখানে কেন হয়েছে, আমি জানি এটা বাবার জুতো। হুম হুম আমার আমি দেখেছি বাবার একটা পায়ের পাতা একটু ডিফেক্ট ছিল বলে বাবা আলাদা সুতলা লাগাতেন জুতোর মধ্যে। হুম আমি বলছি, না এটা বাবার জুতো। তখন বলছে না না তুই বাড়ি যা বাড়ি যা। করে পাড়ার একটা ছেলেকে বললো, এই সত্যি ওকে বাড়ি নিয়ে যেত। তো সত্যিদা আমাকে বাড়িতে নিয়ে এসে দেখি বাড়িতে লোকালোক, বুঝলি তো, যেসব কাকারা একটু দূরে থাকে তারাও চলে এসছে বাড়িতে, লোকে লোকারণ্য। তখন দেখছি ভাই অজ্ঞান হয়ে পড়ে আছে, ভাইয়ের জ্ঞান ফেরাবার চেষ্টা করছেন ডাক্তার। হ্যাঁ, তো বাবার উপর দিয়ে ট্রাক চলে গেছে। বাবাকে হাওড়া হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল, ওরা বলেছে যে আমরা এরকম কেস নিতে পারবো না, এটা ভীষণ ক্রিটিক্যাল কেস, আপনার মেডিকেল কলেজে নিয়ে যান। হুম সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স করে বাবাকে মেডিকেল কলেজে নিয়ে, মেডিকেল কলেজে বাবা মানে 7 দিন বেঁচে ছিলেন। তো ডাক্তাররা বলেছিলেন উনি বেঁচেই হয়তো যাবেন, কিন্তু ওনার দুটো হাতই অ্যাম্পুট করতে হবে। হুম চিন্তা কর। হ্যাঁ, হুম কিন্তু ওখানে ওয়ার্ড বয়কে যাকে রাখা হয়েছিল, পাশের বেডের রুগী এটা বলেছে যে ওয়ার্ড বয়টা তাস খেলছিল বাইরে বসে। আচ্ছা। আমার বাবা ভীষণ মেজাজি ছিলেন। হুম তো বাবা দুবার ডেকেছেন ওয়ার্ড বয়টাকে, পেচ্ছাপ করবেন বলেন, মানে ইউরিনের দরকার হয়েছে, হুম বেড টাইমের দরকার। হুম দেখেছেন, ও শুনতে পায়নি তো বিশাল জোরে একটা চিৎকার করেছেন, হার্ট ফেল হয়ে গেছে, হার্ট তো উইক হয়ে গেছিল, আচ্ছা হার্ট ফেল আচ্ছা। হয়ে ইনি মারা গেলেন। বাবা মারা গেলেন বৃহস্পতিবার। মা পুজো টুজো সেরে বাবার খাবার দাবার নিয়ে হসপিটালে গেছে, গিয়ে দেখে আমার জ্যাঠামশাই ওখানে বসে আছে। হুম তখন বলছে, দাদা আপনি এখানে, বলে বসো এখানে বসো, ওকে ড্রেসিং করাচ্ছে, এখন ওখানে ঢুকতে দেবে না। হুম মা বলছে আমার খুব সন্দেহ হয়েছে। হ্যাঁ, তো হুম বলছে আমি, মা না অলওয়েজ গোলা সিঁদুর পরতে, হুম ঠাকুরকেও গোলা সিঁদুরই পরাতেন, ঠাকুরকে অ্যাকচুয়ালি সবাই গোলা সিঁদুরই পরায়। হুম মা ওই ঠাকুরকে সিঁদুর পরিয়ে সিঁদুর পরতে গিয়ে না মার হাত থেকে ওই সিঁদুরের কৌটোটা না ঘটির জলের মধ্যে পড়ে গেছিল, মা তখনই খুব মনটা খারাপ হয়েছিল। হুম ঠাকুর না ঠিক কিছু একটা সাইন দেন এটাতে। হুম তারপরে তো বাড়ির আরো সব লোকেরা গিয়ে পৌঁছলো, তখন মাকে বলা হলো যে বাবা আর নেই। মার তখন মাত্র 38 বছর বয়স, দাদা 11-এ, আমি 8-এ, ভাই 6-এ। চিন্তা কর কত বড় আঘাত আমরা খেলাম। হুম হ্যাঁ, হুম আর বাবাই আর্নিং মেম্বার ছিল আমাদের বাড়ি। হুম তারপরে মা তো ওই গোবিন্দ স্কুলে টিচারই নেন। তারপরে খুব আমার মামা রাইটার ছিলেন যাদবপুর ইউনিভার্সিটির, উনি ইয়ে ছিলেন মেজো মামা, এইচওডি ছিলেন। আর এই নাট্য গ্রুপের সঙ্গে ওনার খুব ইয়ে ছিল, কেয়া চক্রবর্তী, তারপরে সুভাষ, সমরেশ বসু, তারপর কি বলে আর একটা নাম মনে করতে পারছি না। এদের সব, এরা যে লেখাগুলো লিখতেন মা সেই প্রুফ দেখে টাকা ইনকাম করতেন আর কি, প্রুফ গুলো দেখে দিতেন। তখন তো এত কম্পিউটারের ইয়ে ছিল হুম না যে হুম হুম কম্পিউটারে প্রুফ ফটফট করে রিডিং হতো। করবে, হুম তো এ করতেন। তারপরে বাবা চলে গেলেন। অতি কষ্টে মা আমাদের ভাই বোনদের মানুষ করেছে। হ্যাঁ, তারপরে আমার আমার বিয়ে হলো। আমার বিয়ের 1 বছরের পর আমার সব থেকে যে বেস্ট ফ্রেন্ড, হ্যাঁ আমাদের বাড়ির অপোজিটে থাকে, সেই বেস্ট ফ্রেন্ডের বিয়ে হলো। আমার ঠিক আমার 78-এ হলো, 79-এ বিয়ে হলো। হুম এবার 80-তে আমি আসলাম, ও আমাকে অনেক করে বললো ওদের বাড়িতে যেতে, আয় না কেটি কতদিন আসিস না, আয় না আয় না।
তো আমার আর যাওয়া হয়নি। তারপরে মিষ্টি হবার পর, মিষ্টি বেশ বড় হয়ে গেছে তখন, ক্লাস 10-এ পড়ে, আমি ওর বাড়িতে গেলাম। হ্যাঁ, গিয়ে হইচই করে এলাম। ও হুম। মা, 2 দিন পরে শুনছি ও মারা গেছে। এ বাবা। হ্যাঁ, তো আমি বলি, হঠাৎ মারা গেল, আমরা তো কিছু জানলামও না। ওর কি হয়েছিল? বলে ওর সিওপিডি হয়েছিল। আচ্ছা। সিওপিডি হয়েছিল, আমাকে কিছু বলেনি, কিন্তু সেই সময়টা সুস্থ ছিল, কিছু বলেওনি আমাকে, যে এতদিন পরে বন্ধু এসছে ওকে রোগের কথা বলবে, সেই জন্য কিছু বলেওনি। তো আরেকটা আঘাত। হ্যাঁ, হুম তারপরে আমাদের পাড়ায় একটা, যদিও বলবি যে এ মারা গেছে তো তোমার আঘাত কিসের, কিন্তু মৃত্যুটা কিভাবে দেয়। হুম একটা ঘুগনি আলা আসতো ঘুগনি বিক্রি করতে। হুম। একদিন শুনলাম সেই ঘুগনি আলাটা ওই ঘুগনি বিক্রি করে যে যেটুকু বাঁচতো ট্রেনে করে বাড়ি যাওয়ার সময় বাকিটা বিক্রি করে দিত। ট্রেনে উঠতে গিয়ে একদম ট্রেনের নিচে। আরে। বুঝলি, মানে তুই চিন্তা কর, সবাই কিন্তু ভালোভাবে বাড়ি থেকে বেরোচ্ছে, সুস্থ বেরোচ্ছে, আর সব এর হুম। ব্যাপারে চলে যাচ্ছে। তারপরে তো যাই হোক, মনটা খুব খারাপ। মা আমাকে চিঠিতে লিখলেন, জানিস ঘুগনিওয়ালাটা মারা গেছে, এরকম হয়েছে। আমি মানে কি আর বলবো। তারপরে আমার তো 78-এ বিয়ে হয়েছিল। হুম আমার মেজ ননদের ক্যান্সার ছিল, আমি বলেইছি আগের গল্পে। হুম হুম হ্যাঁ, সে 79-এ মেজ ননদ চলে গেল, বুঝলি তো। হুম। মানে এত আমার, মানে মৃত্যু মৃত্যু মৃত্যু, আমি আমার না, মানে এক এক সময় যখন ভাবতে বসি শ্রেয়া, এখনো আমার কেমন লাগে যে কিরকম মৃত্যু এগুলো হচ্ছে। তারপর আমার লখনৌতে বিয়ে হয়েছিল, লখনৌতে গিয়ে পুরোনো দিনের একটা বন্ধুকে পেলাম। ওদের বর্ন আর ব্রট আপ লখনৌ ছিল। ওর বাবা চাকরি সূত্রে ব্যাংকে চাকরি করতেন, চাকরি সূত্রে ওনারা ইয়েতে গেছিলেন ভোপাল, ভোপাল থেকে লন্ডন। তো ওর সাথে এতদিন পরে দেখা হলো। হুম। হোঁচট খেয়ে পড়ে ও মারা গেল। হ্যাঁ। রাস্তা থেকে, বাড়ি থেকে বেরিয়েছে রাস্তায়। আগেকার দিনে দেখবি বাড়িগুলোতে না খুব উঁচু উঁচু চৌকাঠ হুম হতো। হুম হুম হুম। ওই চৌকাঠটা ডিঙিয়েছে, একটা পা ডিঙিয়েছে, আরেকটা পা কি করে চৌকাঠের সঙ্গে ধাক্কা লেগে গেছে। আচ্ছা। বুঝতে পারছিস? হ্যাঁ গাড়ি হ্যাঁ পড়া তো। হ্যাঁ হ্যাঁ। একটা পা চৌকাঠের বাইরে দিয়েছে, আরেকটা পা কি ধাক্কা লেগে একেবারে স্পট ডেথ। ইস। তো এমনি করে করে প্রচুর আমাদের মৃত্যু। লাস্ট যেটা আমার সঙ্গে ঘটলো, হ্যাঁ, হুম আচ্ছা, তারপরে আসি আমার ভাইয়ের কথায়। হুম হ্যাঁ, হুম তো আমরা তারাপীঠে গেছিলাম একবার পুজো দিতে। হুম। তারাপীঠ থেকে ফিরলাম। তো ফিরে রাত্রিবেলা আমার প্রচন্ড কাশি হয়েছে। আমি ভীষণ ভাবে কাশছি। কাশতে কাশতে ও রাত্রিবেলা 2টোর সময় উঠে আমাকে ওষুধ দিল। হ্যাঁ, হুম ওষুধ দিয়ে বললো যে হ্যাঁ, সারাদিন এদিক ওদিক করে বেড়াস। হ্যাঁ, তুই ওষুধটা টাইম মতো খেতে পারিস না। তখন আমি বললাম কটা বাজে রে? তখন মিষ্টি মানে মিষ্টি তো নেই তখন, হুম মিষ্টি তো পরে হয়েছে। হুম। হ্যালো, হ্যাঁ আমি শুনতে শুনছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি বলতে হ্যাঁ, থাকো। হুম মিষ্টি আমাকে ওষুধটা দিল, দিয়ে ও শুলো। তো আমি বললাম যে এই ভাই, তোর হাতটা কেন গরম গরম লাগলো রে? হুম বললো একটু জ্বর জ্বর মতো হয়েছে। হুম তার মানে ওষুধ খেয়েছিস? বললো হ্যাঁ হ্যাঁ, আমি ওষুধ খেয়ে নিয়েছি। তো হুম আমি তো ঘুমিয়েছি। ঘুম থেকে উঠে ও ভাই আর উঠছেই না, উঠছেই না, উঠছেই না। হুম ভাইকে ডাকা হচ্ছে। মা বলছে যে আমার ভাই ভীষণ ঘুম পাচ্ছিল। হুম মা বলছে তোরা যা তো, ও এখন উঠবে না, তোরা বেরিয়ে যা। হুম তো আমরা একটা পুজো করতাম, আসান দেবীর পুজো বলে, ওটা আমার ভাইয়ের জন্যই মানত ছিল, হুম পরের দিন আমাদের করার কথা। হুম। তো আমি আর বৌদি বেরিয়ে গেলাম বাজার করতে। বাজার করে এসে দেখি বাড়ির সামনে একটা বিশাল ভিড়। আচ্ছা। হুম কি হলো কি হলো, এত ভিড় কেন? আমরা ভিতরে ঢুকেছি, সবাই বলছে যা যা, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা, উপরে যা। ওপরে গেছি, গিয়ে দেখছি ভাই অজ্ঞান হয়ে পড়ে আছে, ডাক্তার ওকে দেখছে। ওর এতটাই জ্বর বেড়ে গেছিল, ঘুমের মধ্যে ম্যারেঞ্জাইটিস অ্যাটাক হয়েছে। আচ্ছা। সঙ্গে সঙ্গে তো ওকে হসপিটালাইজ করা হলো। হুম। হসপিটালে নিয়ে যাওয়া হলো। 7 দিন ও বেঁচে ছিল। আচ্ছা। কতখানি মাতৃভক্ত ছিল দেখ। এই 7 দিনের মধ্যে একদিন 10 মিনিটের জন্য ওর একটু জ্ঞান এসেছিল। হ্যাঁ। ও আমাকে ইশারা করে ডাকছে, আমি সামনে গেছি, বলছে দিদি তুই না মার ওষুধটা নিয়ে যাস, মার অ্যাজমার ওষুধটা ফুরিয়ে গেছে। আমি বললাম ঠিক আছে, তুই এখন রেস্ট কর, আমি সব করে দেবো, তুই চিন্তা করিস না। হুম কতখানি মাতৃভক্ত ভাব। হুম
তাই তো। তারপরে যাই হোক 7 দিন পরে ও আমাদের ছেড়ে চলে গেল। হ্যাঁ, একটা 28 বছরের ভাই, উফ। যার বিয়ে ঠিক হচ্ছিল, চিন্তা করতে পারিস হুম। কি আঘাতটা আমি খেয়েছিলাম। আমি কেন, পরিবার শুদ্ধ সবাই হুম। চলে গেল। আর যে চলে গেল তাকে তো রাখা যায় না। তারপরে ওর মৃত্যুর পরে মিষ্টি বরণ হলো, তারপরে তো মিষ্টি বড় হলো। লাস্ট আমি একটা বলবো, আমার তোর আঙ্কেলকে নিয়ে। হুম। আঙ্কেল প্রচন্ড কর্মঠ ছিল, আর চিরকাল উনি ট্যুরিং জব করেছেন, হুম। বুঝলি? হুম। লাস্টে 3বারের কথা বলছি, লাস্ট আচ্ছা, 3বারের। তোমার ভয়েসটা একটুখানি চেঞ্জ হলো। তুমি কি মানে যেখান থেকে এতক্ষণ কথা বলছিলে, তুমি কি তোমার পজিশন চেঞ্জ করলে? মানে অন্য কোথাও গিয়ে কথা বলছো যেখান থেকে হালকা ইকো হচ্ছে? আমি আবার আগের পজিশনে। হ্যাঁ, তোমার পজিশন চেঞ্জ হয়েছে, তার জন্য তোমার এমন কোনো জায়গা থেকে তুমি কথা বলছো হালকা ইকো হচ্ছে, এবং যার জন্য সাউন্ডটা প্রপার বোঝা যাচ্ছে না। আমি তোকে পরে বলবো কেন পজিশনটা চেঞ্জ করতে হলো। আচ্ছা, এইবার পরে এবার বলবো। আবার পারফেক্ট আছে। হ্যাঁ, হ্যাঁ, বলো। হ্যাঁ। হুম। তো তোর আঙ্কেল গেলেন ট্যুরে, হুম। বুঝলি তো? হুম। ট্যুরে গিয়ে যখন ফিরলো ট্যুর থেকে, ফিরে খালি হাতে। তাই বললাম, ও মাইয়া কি তুমি খালি হাতে কেন? হুম। তোমার লাগেজ কোথায়? হুম। চুপ করে আছে, হাসছে মিচকি মিচকি, ভীষণ কম কথা বলছেন তো। হুম। তা আমি বলছি, তুমি হাসছো কেন? বলবে তুমি লাগেজ কোথায়? এত দামি দামি জামা কাপড় নিয়ে, ভীষণ শৌখিন ছিলেন, খুব দামি দামি জামা কাপড় পরতে। আচ্ছা। তখন বলছে, বাবা ঠিক জায়গায় আছে, আমার শরীরটা বিশেষ ভালো লাগছিল না, আমি আর টেনে আনিনি। যে হোটেলে আমি সবসময় বরাবর উঠি সেই হোটেলেই আছে। উনি কিন্তু দেরাদুন থেকে ফিরছেন তখন। আচ্ছা। তো আমি বললাম যে, তুমি হোটেলে রেখে নেক্সট যখন যাবে তখন তো ডবল লাগেজ হয়ে যাবে। হুম। বলছি, কেন ডবল লাগেজ হয়ে যাবে? আমি যে হচ্ছে কোনো কিছু নিয়ে যাব না, তাহলেই হলো, ওটার সুটকেসে তো সবই আছে। হুম। তো আমি বললাম, এটাও ঠিক কথা, কিন্তু আমার মনটা না খচখচ করছে। কারণ ও ভীষণ বুলক্কার, ভীষণ হারাতো। হ্যাঁ, কতবার যে টাকা পয়সা জিনিস হারিয়েছে তার কিছু ঠিক নেই। তো তারপরে সেকেন্ড টাইম আবার ট্যুরে যাবে। হুম। সেকেন্ড টাইম ট্যুরে যাবে। কোথায় যাবে না, ইউপিতে বালিয়া বলে একটা জায়গা আছে, বুঝলি তো? হুম। হুম। ওই বালিয়াতে যাবে। আহ, তো গেল, জিনিসপত্র সবকিছু গুছিয়ে টুছিয়ে দিলাম, খালি ছোট্ট একটা স্কাই ব্যাগ পাশে ঝুলিয়ে, মানে টিফিন টিফিন তো দিতে হয়েছে, খাবার দাবার, হুম। জলের বোতল, সব দিতে হয়েছে। তো উনি গেলেন, ফিরলেন, সেই স্কাই ব্যাগটাও নেই। আচ্ছা। আমি বলি, এই কি করছো তুমি? তুমি বারবার কোথায় রেখে আসছো জিনিসপত্র নিয়ে? হুম। আবার আমি একটু ঠাট্টাও করলাম, বললাম, কি তোমার কি সংসার, কি অন্য জায়গায় সংসার করছো নাকি? এই অল্প অল্প করে জিনিস নিয়ে নিয়ে রেখে আসছো। সে আমি কি করে জানবো বল, ডিমেনশিয়া হয়ে গেছে। হ্যাঁ, ও মনে রাখতে পারছে না, ও যে জিনিস নিয়ে যাচ্ছে, ও যে ফিরে আসছে, এটাই অনেক। হুম। তারপরে আবার নেক্সট টাইম ট্যুরে বললো, মা, মিষ্টি বলছে, মা বাবা যদি এবারও এরকম করে না, বাবাকে আর চাকরি করতে হবে না তো। এখন তো আমি চাকরিতে ঢুকে গেছি, বাবা চাকরি করতে হবে না, আমি হুম। চালাবো সংসার। হুম। তার মানে হ্যাঁ, এটা কি করছে বুঝতে পারছি না। হুম। 40 বার ফোন করেছি, শ্রেয়া ফোন ধরেনি, বুঝলেন? আচ্ছা। তখন আমার আর মিষ্টির অবস্থা ভাব। হুম। হুম। তখন ওখানকার থানায় ফোন করলাম আমরা। হুম। থানায় ফোন করে বললাম, এমনি ক্যান্সার কন্ট্রোল সোসাইটিতে উনি কাজ করেন, এরকম হুম। ট্যুরে গেছেন, ওনার কোনো খোঁজ পাচ্ছি না, আপনারা যদি খোঁজ পান। হুম। এরকম 30 বার আমরা ফোন করেছি, কিন্তু উনি ফোন তোলেননি। হুম। তারপরে ওখানের পুলিশ খোঁজ খবর শুরু করলো, হঠাৎ থানা থেকে খবর এলো উনি একদম সহি সালামত আছে, আপনি আগে ওনার সাথে কথা বলুন, তারপরে আমি আপনাকে বাকি বলছি। তা আমি ওকে কথা বললাম, বলছি কি, আমি না ট্রেনের প্ল্যাটফর্মে বেঞ্চের উপর শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম, আমার 2টো ট্রেন ছুটে গেছে, এখন আমি আবার টিকিট করে তারপরে আমাকে আসতে হবে, এটা বলেছে। তখন পুলিশ বললো, শুনুন, ওনার কাছে টাকা পয়সা কিচ্ছু নেই, উনি কিচ্ছু দেখাতে পারছেন না, আমরা টিকিট করে একটা লোক দিয়ে ওনাকে ট্রেনে তুলে দিচ্ছি, হুম। আপনারা কেউ স্টেশনে থাকবেন, ওনাকে নামিয়ে নেবেন, হুম। আর ওই লোকটা আবার নেক্সট ট্রেনে ফিরে আসবে আর কি। হুম।
তো আমি বললাম ঠিক আছে, আমাদের তো পুরো হাত পা কাঁপছে শ্রেয়া, এটা কি করে এরকম সম্ভব হয়। হ্যাঁ, তারপরে যাই হোক, আমি আর মিষ্টি গিয়ে স্টেশনে বসে থাকলাম। সেই ট্রেন লেট করে করে রাত্রি 4টের সময় ট্রেন এসে মানে পৌঁছলো স্টেশনে। হুম তারপরে তো বাড়িতে নিয়ে এলাম। মিষ্টি বলল, আর তুমি এক পাও বাড়ি থেকে কোথাও বেরোবে না, তুমি কিন্তু আমাদের একেবারে মানে সাংঘাতিক বিপদে ফেলে দিয়েছিলে, হুম হুম আমরা চিন্তা করে করে হয়রান হয়ে যাচ্ছিলাম। তো বলছে না না, আমি এখনো কাজ করতে পারবো, এখনো কাজ করতে পারবো। আমি বলছি না, তুমি আগে ডাক্তারের কাছে চলো, তোমাকে চেক করাতেই হবে। এরকম তো হতে পারে না হুম যে বারবার তুমি এখানে রেখে আসছো ওখানে রেখে আসছো বলছো। কিচ্ছু না শ্রেয়া, ও চুরি হয়ে যাচ্ছে, ও হুম যেখানে হুম সেখানে ঘুমিয়ে পড়ছে আর জিনিস চুরি হয়ে যাচ্ছে। জিনিস চুরি হয়ে যাচ্ছে, হ্যাঁ, বা কোথাও আর হয়তো ফেলে চলে আসছে, সেটা মনেই করতে পারছে না আর। হুম মনে করতে পারছে না, কোথায় রেখে এসছে মনে করতে পারছে না, যে হোটেলটা ছেড়ে এসছে সেই হোটেলটা চিনতে পারছে না। সুতরাং হুম আর ওই তারপরে ডাক্তারের কাছে গিয়ে সব এগুলো বলছে কি জানি, আমি মনে করতে পারছি না আমি কোথায়। তখন ডাক্তার বললো এটা ভীষণ বিচ্ছিরি অবস্থা। উনি ওষুধ টষুধ দিলেন, দিয়ে বললেন ওনাকে চোখে চোখে রাখবেন, ওনাকে কোথাও বেরোতে দেবেন না। হুম তারপরে শুরু হলো, আঙ্কেল একদিন ওয়াশরুমে গেছে, গিয়ে চিৎকার করছে, বলছে তুমি তো একটু আসবে। আমি বললাম কেন? বললো আমার ইউরিন পাস হচ্ছে না। আমি বললাম সে কি, কালকেই দেখলাম তোমার পাটা একটু ফোলা ফোলা লাগছিল, তোমার ইউরিন পাস হচ্ছে না? বলছে না, আমার ইউরিন পাস হচ্ছে না। তখন আমি ডাক্তারের কাছে নিয়ে গেলাম, অবভিয়াসলি বাড়িতে তো ফেলে রাখবো না। হুম হুম ডাক্তার দেখে শুনে বললেন, তারপরে ডাক্তার বললেন ছেলেদের যে পেনিসটা থাকে ওটা তো লম্বা একটা টিউবের মতো থাকে, হুম ওটা জিগজ্যাগ হয়ে গেছে হুম ভিতরে, হুম হুম বুঝতে পারছে, যার জন্য ইউরিনটা পাস হচ্ছে না। আমি আচ্ছা। হুম হ্যাঁ, ওইটার জন্য ইউরিন পাস হচ্ছে না। হ্যাঁ, মানে শুনতে খুব খারাপ লাগবে না, ওনাকে চেপে প্রেসার দিলে হয়তো বেরোবে, এরকম ব্যাপার। আচ্ছা। তো হুম তখন ডাক্তার ওষুধ দিলেন, ওষুধ দিয়ে বললেন এই ওষুধটা কন্টিনিউ করুন, আমার হুম মনে হচ্ছে এটা সার্জারি করতে হবে। আচ্ছা। তা হুম আমি বললাম ডাক্তারবাবু, সার্জারি করতে হলে আপনি অবভিয়াসলি করবেন, হুম কারণ এইভাবে তো থাকা যায় না যে একজন ইউরিন পাস হবে না তেমনি মরে যাবে। হ্যাঁ হ্যাঁ, সেই তখন তো। বললেন, উনি টাইম দিলেন হুম যে আপনি 15 দিন এই কোর্সটা করে তারপরে আসুন। মানে হুম এটা আমাদের মানে প্রি অপারেটিভ, এটা একটা ট্রিটমেন্ট, এটা হুম আপনি খাওয়াবেন 15 দিন, তারপরে হুম নিয়ে আসবেন। হুম 15 দিন শ্রেয়াও কি কষ্ট পেয়েছে তোকে কি বলবো, সেই ফোঁটা 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 পেচ্ছা করছে। হুম তারপরে তো যাই হোক 15 দিন পরে নিয়ে গেলাম। হুম তখন ডাক্তার দেখে বললেন না, আপনারা অপারেশন করাবেন না। আমি বললাম কেন? আপনি তো বললেন 15 দিন পরে অপারেশন করবো। বললো করাবেন না, নিয়ে যান বাড়িতে, আমি ওষুধ দিচ্ছি, নিয়ে যান। হুম তারপরে তো একদিন সাংঘাতিক বাড়াবাড়ি হলো, হুম সুগার ফল করে গেল, চোখ উল্টে গেল। হুম নিয়ে গেলাম ইয়েতে তোর ভাঙুরে। হুম ভাঙুরে নিয়ে গিয়ে ওরা বললো আপনারা পিজিতে নিয়ে যান। তো পিজিতে নিয়ে গেলাম। পিজিতে নিয়ে গিয়ে ওনারা পেট ফুটো করে ওনার ইউরিন বার করলো। বাবারে। বিশ্বাস করবি না শ্রেয়া, ওর পেটটা যখন ফুটো করেছে, আমি তো সব দেখতে পারি না, আমি বাইরে ছিলাম, মিষ্টি কতখানি স্ট্রং মেয়ে ও ভিতরে ছিল। মানে ইমার্জেন্সি রুগীদের এনে যে জায়গাটা শোয়ায় সেই জায়গাটাতেই ওরা করেছে, কোনো অপারেশন থিয়েটারে নিয়ে যায়নি। আচ্ছা আচ্ছা। তো মিষ্টি বলছে মা যেই ফুটো করেছে পুরো হসপিটালের দেওয়ালে ফেওয়ালে পর্যন্ত ছিটে গেছে, এত ইউরিন জমা হয়েছিল। উফ। ইউরিন বাবা। জমা হয়ে তখন ও মিষ্টি তো ঘাবড়ে গেছে, কিন্তু আমাকে শো করেনি। আমাকে বললো মা তুমি এখান থেকে কোথাও নড়বে না, এখানেই থাকো, আমি ওষুধগুলো নিয়ে আসি। রাত্রি 1:30টার সময় যেখান থেকে ও আঙ্কেলকে রেখেছিল হুম তার পাশেই কিন্তু মর্গ, হুম বুঝলি তো, হুম ওই মর্গের রাস্তা পার করে ওই মেয়ে গিয়ে রাত্রি 1:30টার সময় ওষুধ নিয়ে এলো, বুঝলি। তারপরে বাবারে। তো ডাক্তারকে বললাম, ডাক্তার সব ওষুধপত্র বুঝিয়ে দিলেন, এই এই ওষুধগুলো খাওয়াবেন, হুম আর এই টিউবটা লাগানো থাকবে, হুম আর আপনি একজন ইয়েকে ডেকে ডেকে নেবেন, অ্যাটেন্ডেন্টকে, হুম এই 7 দিন পরে পরে এই টিউবটা সে বদলে দেবে। হুম তাই আমি বললাম আপনি ডাক্তারবাবু যত খরচা হোক আমার ওকে ঠিক করে দিন। হুম বলে হ্যাঁ হ্যাঁ নিয়ে যান নিয়ে যান, আপনি এই ওষুধগুলো খাওয়ান, হুম 7 দিন পরে আপনি নিয়ে আসবেন, তখন আমরা আসল চিকিৎসা শুরু করব। হুম রাত্রি 1:30টার সময় রাস্তায় একটা লোক নেই, আমি আর মিষ্টি একা একা অ্যাম্বুলেন্স করে বাড়িতে নিয়ে এলাম।
আত্মীয় স্বজনদের খবর দিয়েছিলাম, আসেনি কেউ। যাই হোক, বাড়িতে নিয়ে এলাম রাত্রিবেলা। রাত্রিবেলা খালি বড় বড় করে তাকিয়ে চারদিকে খুঁজছে। মানে কাকে খুঁজছো, মিষ্টিকে? তো মাথা নাড়লো। তা আমি মিষ্টিকে, মিষ্টি পাশের রুমে বসেছিল, ওর না ভালো লাগছিল না বাবার ওইসব দেখে, না ও একদম মানে ওই হয়ে গেছিল। পারছিল না। হুম। হ্যাঁ, পাগল হয়ে গেছিল। তাই মিষ্টি বললাম, হুম। মিষ্টি বাবাকে আয়। বাবা ডাকছে, আয়। তখন আহ মিষ্টি আসলো। মিষ্টিকে ইশারা করে পাশে বসতে বললো। মিষ্টি বসলো, আমি এক পাশে বসা। হুম। দু হাত দিয়ে দুজনকে জড়িয়ে ধরলো, জানিস তো। হুম। আর মিষ্টির মাথায় একটা চুমু দিল, হুম। আমার মাথায় একটা চুমু দিল, হুম। দিয়ে বললো, মা তুমি কোথায়? এই লাস্ট কথা। 7:42 প্রাণটা বেরিয়ে গেল। বাবারে। ডাক্তাররা, তখন মিষ্টি আমাকে বলছে, মা ডাক্তার আমাকে বলে দিয়েছিল যে ওনার বহুদিন আগেই ক্যান্সারের অ্যাটাক করেছে, উনি বুঝতে পারেননি, নয়তো উনি চাপা ছিলেন প্রচন্ড। আমরা, হুম। হ্যাঁ উনি প্রচন্ড চাপা ছিলেন। মিষ্টিকে বলেছে ওনার ক্যান্সার একদম লাস্ট স্টেজ, যে কদিন আছে আপনারা বাড়িতে রাখুন। কিন্তু যে কদিন আর থাকলো না রে শ্রেয়া, হুম। রাত্রি 3টের সময় বাড়ি এলাম, 7:42 উনি চলে গেলেন। তো তুই বল, সারা জীবন এত নেগেটিভিটি। আমার না এখন এমন হয়েছে, কেউ যদি রাস্তায় বেরোয় যতক্ষণ বাড়ি ফেরে না, আমার একটা মহা টেনশন থাকে। হুম। তারপরে হুম। তুই ভালো করেই জানিস, তার মাঝখানে এই লকডাউনের পরে মিষ্টিকে নিয়ে আমার কি গেছে। হ্যাঁ, হ্যাঁ, মিষ্টিরও চোখ নিয়ে ভীষণ ভোগান্তি ভোগা হলো। একটা এখনো তোমারও মেয়েটা শরীর একটা ভালো নেই। হুম। এখনো একটা মেয়েটা একটা চোখে 80% নজর নেই, 20% মাত্র দেখতে পায়। এটা সম্ভবত সেই কোভিড এর ভ্যাকসিন থেকে একটা হয়েছিল না, মানে হ্যাঁ, রিজনটা কোভিডের, এটা আমার শুনে খুব অবাক লেগেছিল। বাট তারপর তো শুনছিলাম যে অনেকেরই এই কোভিড এর ভ্যাকসিন নেওয়ার পরে অনেক রকমের কনসিকুয়েন্সেস ফেস করতে হয়েছে আর কি। হ্যাঁ, হুম। ওনার এই কোভিডের ভ্যাকসিন নেবার পরে মিষ্টির এটা হয়েছিল। আর সেই ট্রিটমেন্ট এখনো চলছে। এই জুলাই মাসে আবার 7,000 টাকা দিয়ে কোমরের ওর একটা ওই করতে হবে, কি বলে ওটাকে, আরে আল্ট্রাসাউন্ডের মতোই, ওটা কি বলে, কোমরের এক্সরে একটা করতে হবে। এমআরআই কি? এমআরআই, হুম। এমআরআই করতে হুম। হবে। হুম। হুম। এমআরআই করতে হবে এই হুম। জুলাই মাসের 23 তারিখে। হুম। হুম। বুঝতে তো পেরেছি। চিন্তা কর, আন্টির কিন্তু এখনো আন্টি নেগেটিভিটি নিয়ে বাঁচছে। কিন্তু আমি মনের মধ্যে আসছে দ্বিধা, জানিস তো সে, ঠিক। যে কটা দিন আছি একটু হেসে খেলে থাকি, যা আছে কপালে হবে। একদম, একদম। মনটাকে শান্ত করো। এই মানে কি বলবো বলো তো, নিয়তি বা মৃত্যুকে কাছ থেকে দেখাটা ভীষণ কষ্টকর, ভয়ঙ্কর। এবং সত্যি বলতে আমি এখনো পর্যন্ত টিল দ্য ডেট, জানো তো, আমার মধ্যে একটা প্রচন্ড আতঙ্ক। কারণ আমি আমার দাদু আর দিদা ছাড়া আমার ফ্যামিলিতে খুব ক্লোজ কাউকে কখনো আমার জ্ঞানত, মানে ছোট থেকে যাদেরকে দেখে আমি বড় হয়েছি, এরকম কোনো পাড়া প্রতিবেশী বলো বা রিলেটিভ বলো, মানে আই এম দ্যাট সো লাকি, আমি এটা বলবো, আমি কখনো মৃত্যুকে কাছ থেকে দেখিনি। আমি দাদু আর দিদাকেই একমাত্র অসম্ভব ভালোবাসার মানুষদের মধ্যে দুজনকে হারিয়েছি। তো দাদু যখন মারা গেছে তখনও আমি অবশ্যই সেখানে ছিলাম না, অনেকটা দূরেই ছিলাম। আর দিদাও তাই, আমার চোখের সামনে আমি কাউকে এইভাবে চলে যেতে দেখিনি। তো আমার না ভেতরে প্রচন্ড একটা আতঙ্ক, ভয়, মানে তুমি যেরকম একটার পর একটা আঘাতপ্রাপ্ত হতে হতে আস্তে আস্তে ভেতরটা তোমার দৃঢ় হয়ে গেছে, আমি আজও জানি না যে আমি কিভাবে ফেস করব। বা আমি ভাবতেই পারি না, কল্পনাই করতে পারি না যে আমার কাছের মানুষগুলো নেই, আমি যাদের দ্বারা ছোট থেকে পরিবেষ্টিত। তো আমার এটা একটা তারপরে বিশাল আরো আতঙ্কের একটা জায়গা। আছে, আরো একটা জিনিস আছে যেটা আমি বলতে মিস করে গেলাম, হুম। যে সেটা আমি এখন নিজেকে ভীষণ গিলটি মনে হয়। দাদা আমাকে চিঠিতে লিখলো যে বোন, এরকম মা তোর কাছে খুব যেতে চাইছে। এমন খুব ভালো কথা। হুম। আমার শাশুড়ি আর তোর আঙ্কেল তখন এখানে এসেছিলেন, আমার শাশুড়ির বাপের বাড়ি বরানগরে। তা আচ্ছা। আমি ওদেরকে হুম। বললাম তোমরা আসার সময় মাকে নিয়ে চলে এসো। হুম। আমি, শ্রেয়া, আমার বেডরুমে, হুম। মা কিছুতেই শোবে না, বলে জামাইয়ের রুমে আমি শোবো না। বললাম না, তা হবে না। হুম। বেডরুমে একটা চৌকি পেতে হুম। ওখানে মোটা গদি লাগিয়ে মাকে শোয়াতাম, হুম। আর মার গায়ের উপর একটা হাত দিয়ে রাখতাম, হুম। যাতে মা রাত্রিরে আমাকে বিনা ডেকে না ওঠে। হুম। হুম। হ্যাঁ, হুম। হাত দিয়ে রাখতাম। সেদিন আমি সারাদিন এত ক্লান্ত ছিলাম,
শ্রেয়া আমি ঘুমিয়ে পড়লাম, সেই মা বাথরুম গেলেন, বাথরুম গিয়ে বাথরুমের দরজাটা লাগাতে গিয়ে পড়ে গেলেন এবং চলে গেলেন। উফ, সেই আমার কাছে চলে গেলেন। আমার এখনো মনে হয় কেন আমি মাকে এনেছিলাম আমার কাছে। সে- আমার মানে জীবনটা না ভীষণই মানে, আর আমার হাত মানে যে কোনোই অ্যাস্ট্রোলজার আমার হাত দেখেছে বলে, বাবা তোমার হাতে এত কাটাকুটি কাটাকুটি ভর্তি, একেবারে কাটাকুটি। তো এখন দেখি যখন হাতটা নাড়ছে, হ্যাঁ ওই কাটাকুটির দাগগুলো সব চলে গেছে, জানিস তো, ওই কাটাকুটির দাগগুলো আর নেই আমার হাতে। আর এখন ওই জন্য স্বাভাবিক মিষ্টি কোথাও বেরোলে আমি না সব সময় আতঙ্কিত হয়ে থাকি। তোমার মধ্যে একটা যতক্ষণ, ইনসিকিউরিটি কাজ করে। বিশেষ হুম করে যদি খুব বৃষ্টি হয় বা যদি খুব রাত হয় আসতে, হুম তখন হুম 14 বার ফোন করি। আবার এক এক সময় ভাবি যে হুম। ফোন ধরতে, বলে দেখো মা তুমি এরম করো তো আমি ফোন ধরতে গিয়ে কোনোদিন মুখ থুবড়ে পড়বো। না না, তো রাস্তাঘাটে কি বলতো, এটা আমিও বুঝি, আমার মাও করে, আমি মাকেও বলি। তো ব্যাপারটা হচ্ছে আমরা হয়তো অনেক সময় এমন পরিস্থিতিতে থাকি, সেই মোমেন্টে হয়তো ফোন ধরাও সম্ভব না। আবার এরকমও হয়, মায়ের সাথে আমার মাঝে মাঝেই বিতর্ক হয়, যে ধরো দেরি হচ্ছে, হ্যাঁ উচিত, অবশ্যই একটা ফোন করে জানিয়ে দেওয়া উচিত, হয়তো বাড়িতে বসে তোমাদের ভীষণ টেনশন হয়, কিন্তু এমন পরিস্থিতিতে এমন বিপাকে পড়েছি, হয়তো খুব ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে বা ভীষণ যানজটের কারণে খুব বাজেভাবে আটকে পড়েছি। তো ওই সেই মোমেন্টে না বাড়িতে আমাকে ব্যাগ থেকে ফোনটা বার করে যে একটা ইনফর্ম করতে হবে, সেই ব্যাপারটাই মাথা থেকে বেরিয়ে যায়। এগুলো অনেক সময় হয়ে যায়, ইন্টেনশনালি কেউ করে না, তো সেগুলো এবার বাড়িতে বুঝতে পারি যে মারা টেনশন করে, কিন্তু তো এগুলো একটুখানি মানে সত্যি রাস্তায় বেরোলে ওই টাইম টাইম ফোন ধরা বা ফোন করে করে সবসময় ইনফর্ম করে দেওয়া যে কেন দেরি হচ্ছে, কি জন্য দেরি হচ্ছে, এটা সবসময় পসিবল হয় না। তো ওই জায়গাটাতে বাড়ির কি বলবো, যারা বাড়িতে থাকেন তাদের প্রত্যেককে একটু আন্ডারস্ট্যান্ডিং হতে হবে। আমার মার ক্ষেত্রেও এই সেমই প্রবলেমটা হয়। তো তুমিও সেটা করো একটু, মানে ও ব্যতিব্যস্ততার মধ্যে ফোন ধরতে গিয়ে সত্যি তো একটা বিভ্রাটে পড়লে তখন আরো মুশকিল, পড়ে টরে গেলে যেতে পারে, বা ফোনটা হাত থেকে পড়ে যেতে পারে বেকায়দায়, অনেক কিছুই হয়ে যেতে পারে না সেই। না না, এখন আমি অনেক সামলে নিয়েছি, এখন হ্যাঁ আর ওটা হ্যাঁ, ফোন করি এত না। টেনশন করো না। আর কি বলবো, আমাদের মন তো আস্তে আস্তে সময় পরিস্থিতির সাথে অনেকটা অ্যাকাস্টমড হতে থাকে, আমরা অনেকটা আস্তে 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 মানিয়ে নিতে থাকি পরিস্থিতিগুলোর সাথে। এই তো তুমি তো অনেকটা জীবনের পথ পেরিয়ে চলে এসেছো, অনেক কিছু ঘটে গেছে, আর আমাদের এখন অনেকটা পৃথিবী দেখার বাকি রয়েছে। শুধু এটুকুই বলবো যে এত কিছুর পরেও তুমি যেভাবে আমাদের সকলের মনোরঞ্জন করো, যেভাবে তোমার সুন্দর সুন্দর গল্প উপস্থাপন করো, যেভাবে আমাদের হাস্য কৌতুকের মাধ্যমে মাতিয়ে রাখো, মানে হ্যাটস অফ। জানি না কজন মানুষ হ্যাঁ, পারবে। সেটা তো সত্যি কথা। আমি যা ভালোবাসা পেলাম এই দুটো মাত্র এই করেছি, এপিসোড করেছি, তাতেই সবাই যত ভালোবাসা পেয়েছে। এবং আবার এটা কিছু কিন্তু অবশ্যই তোমার প্রাপ্য, মানে তুমি কিন্তু নিজ গুণে, নিজের বাচনভঙ্গি, নিজের প্রেজেন্টেশন, নিজের ফুল অফ এনার্জি দিয়ে তুমি এই সম্মানটা আর্ন করে নিয়েছো। এরকম কিন্তু নয় যে কেউ এমনি বলেছে যে ভালো হয়েছে জাস্ট বলতে হয় বলে, প্রত্যেকে একদম ডাই হার্টেডলি তোমাকে অ্যাপ্রিসিয়েট করেছে, বিশ্বাস করো, আমাকে পার্সোনালি প্রত্যেকে বলেছে ইভেন। তো আমারও ভীষণ আমার ভীষণ ভালো লাগার জায়গা এটা। আমার দেখ 35 জনের ফ্যামিলিতে থেকে তারপর বিয়ে হলো 20 জনের ফ্যামিলিতে, হুম। আর এখন আমি আর মিষ্টি একদম একা, ভাব। হ্যাঁ, এই তো তোমার এত বড় একটা ফ্যামিলি তৈরি হয়ে গেছে, এখন সবাই বলছে মিতা সত্যি আন্টির তাই। ফ্যান আমরা, মিতা আন্টিকে হ্যাঁ, আমাদের মাঝে মাঝেই গল্প শোনাতে হবে কিন্তু। তো আজকের হ্যাঁ। অভিজ্ঞতাটা হয়তো সেই অর্থে গল্প নয়, ঘটনাই, এমন কিছু ঘটনা যেগুলো হয়তো সত্যি মানুষের মনকে নাড়া দিয়ে যায়। তবু নানান রকমই তো শুনতে ভালো লাগে, মানুষের অভিজ্ঞতা থেকেও তো অনেক কিছু সঞ্চার করা যায়, সেই আর এগুলো আমি কেন বললাম বলতো, আমি এগুলো এই জন্য বললাম, আমার যত সন্তান সন্তান সন্ততি আছে এই পরিবারে, হুম। তাদেরকে একটাই আমি মেসেজ দিলাম যে দেখেছো তো, এত নেগেটিভিটির পরেও আন্টি কিরকম হাসি খুশি থাকে, তোমরাও এরকম ভাবেই হাসি খুশি থাকবে, কোনো ঠিক ঠিক। নেগেটিভিটিকে নিজের জীবনে স্থান দেবে না। একদম তাই। যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন, মোকাবেলা করে আলটিমেটলি, এটা তো ঠিক যে আমরা তো কেউ ইমমর্টাল নই, একটা সার্টেন টাইমের পর আমাদের প্রত্যেককেই আমাদের নিজ গন্তব্যে যেতেই হবে। তো একদম। সেক্ষেত্রে যেটুকু সময় আমাদের জন্য বরাদ্দ, যেটুকু জীবন আমাদের জন্য ভগবান রেখেছেন, গিফট করেছেন, সেটুকু অন্তত শুধু শুধু আস্ফালন করে বা
কারণ কি বলবো, দুঃখ বিলাসিতায় কাটানোর কোনো মানে হয় না। আমার মনে না হয় না, সেটা একদমই। আনন্দ করেই কাটানোটা বেটার। সেই, আর এমনিতে তো বলেই রেখেছে যে ম্যান প্রপোজেস গড ডিসপোজেস, একদম। মনুষ ভাবে এক, ভগবান করেন আরেক। করেন আর এক, সেগুলো আমাদের। আমাদের প্ল্যান মাফিক কিছু হবে না। রাইট। হ্যাঁ, ঠিক আছে, সবাই বেশ, ভালো থেকো, সবাইকে অনেক আশীর্বাদ, একদম। ভালোবাসা তোমাকে একটা কি বলবো, দেখতে। বিগ ফ্যাট থ্যাংক ইউ আমাদেরকে এতটা সময় দেওয়ার জন্য। আবারও বলবো, আগামী দিনে তোমার জীবনের এই এত ঘটনার মধ্যে আরো যদি এক্সক্লুসিভ কিছু ইনসিডেন্টস থাকে, তুমি অবশ্যই আমাদের সাথে হ্যাঁ, শেয়ার করো। এরপরে এরপরে ইয়েতে আমি খালি মজার ঘটনাই বলবো, ওই চোরের ঘটনাটা বলবো। হ্যাঁ আর হ্যাঁ, সেটা বলবো। আমি, আমার মনে আছে, রাইট, তুমি বলেছিলে, রাইট। আর একটা আমাদের পাড়ায় 420 লোক ছিল, হলো, সেটা তো দুর্দান্ত মজার। বেশ। হ্যাঁ, হ্যাঁ, তো আমরা তাহলে ইগালি ওয়েট করে থাকবো তোমার আগামী দিনের মজার ঘটনাগুলোর জন্য। আজকের মতো তাহলে আমরা এই এপিসোডের একদম অন্তিম পর্বে উপনীত। সকলকে হ্যাঁ বলবো যে তোমাদের জীবনেও নিশ্চয়ই এই ঘটনা শুনতে শুনতে মনে হয়েছে যে আমারও তো অনেক কথা আছে যেগুলো আমি চাইলে শেয়ার করতে পারি। 8240 840618, এটা আমার নাম্বার। শ্রেয়াদিকে কল করতে পারো। আর নিজেদের যে কোনো ধরনের বাস্তবিক অভিজ্ঞতা কিন্তু আমার সাথে শেয়ার করে নিতে পারো। তো আগামী এপিসোড নিয়ে আবার চলে আসবো। আজকের মতো এখানেই শেষ করলাম।